তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের দেখো পরিবেশ বিদ্যা ইভিএস এর ফোর্থ সেমিস্টার অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ফুল অ্যান্ড ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের দেখো যেটি রয়েছে ইউনিট 1 এর আগে কিন্তু আমি আরেকটি ভিডিও দিয়েছি। তো আজকে কিন্তু যে ভিডিওটি তোমরা চোখের সামনে তোমাদের মোবাইলে দেখতে পাচ্ছ এটি কিন্তু ডে 2। এই ডে 2 থেকে আজকে 2 নম্বরের কোশ্চেনও থাকবে। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু দেখো তোমাদের যে ব্রড কোশ্চেন 6 নম্বরে সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে মাথায় রাখবে ইউনিট 1 এর এখনো কিন্তু বাকি আছে আজকে ডে 2। চলো রয়েছে কিন্তু এখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তোমরা বুঝতেই পারছো যে দ্বাদশ শ্রেণীর একদম নিউ সেমিস্টার ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ করে দেখো তোমাদের পরিবেশ বিদ্যার সাজেশন উত্তর ডে 2। এই ডে 2 এর মধ্যে রয়েছে দেখো প্রথম দেখো তোমরা জানো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। এখান থেকে থাকছে দেখো সিঙ্গেল স্টার মানে কোশ্চেনটি একবার অবশ্যই দেখে যাবে যে ধোঁয়াশা বাদামি ধোঁয়াশা বা লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা কাকে বলে। দেখো উত্তর আমেরিকা লস অ্যাঞ্জেলসে দেখো ধোঁয়া ধোঁয়া এবং কুয়াশার সমন্বয়কে আমরা জানি ধোঁয়াশা বলে। তোমরা জানো ধোঁয়াশা কাকে বলে, এর আগে ভিডিওতে দিয়েছি যে ধোঁয়া এবং কুয়াশার সংমিশ্রণকে বলা হয় ধোঁয়াশা। তবে তবে বাদামি ধোঁয়াশা বা লস অ্যাঞ্জেলসের ধোঁয়াশা কিন্তু একটু আলাদা। দেখো আলোক আলোক রাসায়নিক আলোক রাসায়নিক ধোঁয়াশা যা লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা নামে কিন্তু পরিচিত। সেটা আবার কি? সেটি হলো দেখো এখানে রয়েছে সেটি হলো দিনের বেলায় সৌর আলোকের উপস্থিতিতে বিভিন্ন বায়ু দূষকগুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে। অর্থাৎ দিনের বেলায় যে সৌর আলোক সূর্যের আলোর উপস্থিতির কারণে বায়ু বায়ু দূষকগুলি পরস্পরের সঙ্গে কি করে অ্যাক্টিভ হয়, ঠিক আছে, তাদের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে। সেই বিক্রিয়ার ফলে কিন্তু দেখো উৎপন্ন করে নাইট্রোজেনের অক্সাইড হাইড্রোকার্বনের সঙ্গে সূর্য রশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটলে যে ধোঁয়াটে অবস্থার সৃষ্টি হয় তাকে কিন্তু আলোক রাসায়নিক ধোঁয়াশা বা লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা বলা হয়। বোঝা গেল? এটি কিন্তু দেখো একমাত্র লস অ্যাঞ্জেলসে এই ঘটনা কিন্তু ঘটেছিল। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, এশিয়ান ব্রাউন এশিয়ান ব্রাউন ক্লাউড কাকে বলে। 2 মার্কসে থাকবে কিন্তু। দেখো এশিয়ান ব্রাউন ক্লাউড হলো একটি বায়ু দূষণের স্তর যা নভেম্বর থেকে মে মাসের মধ্যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার বিশাল অঞ্চল জুড়ে কিন্তু দেখা যায়। দেখো এই যে এশিয়ান যে ব্রাউন ক্লাউড রয়েছে মানে এশিয়ার যে বাদামি মেঘ রয়েছে সেই বাদামি মেঘ কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, চীনের পূর্বাংশ, লাওস, কাম্পুচিয়া, থাইল্যান্ড, ঠিক আছে, ভিয়েতনাম, তারপরে যেগুলো রয়েছে আর কি বর্নিও, এই সমস্ত দেশগুলোতে ফিলিপাইন্স, এই সমস্ত দেশগুলোতে কিন্তু এই এশিয়ান ব্রাউন ক্লাউড দেখা যায়। তার কারণ ওই দেখো নভেম্বর থেকে মে মাসে এই সময় কি করে মূলত জীবাশ্ম যে জ্বালানি রয়েছে, ধান রয়েছে, গম রয়েছে, সেই অবশিষ্ট অংশ প্রভৃতি সেগুলো কি কি করা হয় বলতো ওই ধরনের বস্তুগুলো বা জিনিসগুলো বা দ্রব্যগুলো ওই সময় পোড়ানো হয় এবং সেই সঙ্গে শিল্প কারখানা থেকে সৃষ্ট যে ধোঁয়া এবং ধূলিকণার মিশ্রণ ঘটে, ঠিক আছে, সে তাকেই বলা হয়, সেগুলো বায়ুমণ্ডলে কি হয় মিশে গিয়ে এশিয়ান ব্রাউন ক্লাউড নামে পরিচিত সেই ধোঁয়া, ঠিক আছে, যেগুলো কিন্তু দেখো অ্যাকচুয়ালি এই কুয়াশার মতো স্তরটি শ্বাসকষ্ট, হৃদরোগের মতো স্বাস্থ্য সমস্যা এবং কৃষির উপর কিন্তু খারাপ বা বিরূপ প্রভাব ফেলে। এরপরে ডবল স্টার রয়েছে লন্ডন ধোঁয়াশা বা লন্ডন ফগ কাকে বলে। দেখো লন্ডন ধোঁয়াশা বলতে কি বোঝো, দেখো 1952 সালে লন্ডনে সৃষ্ট একটি মারাত্মক বায়ু দূষণকে বোঝায় যা ধোঁয়া এবং কুয়াশার কিন্তু মিশ্রণ ছিল। এটি মূলত কয়লা পোড়ানো এবং অন্যান্য শিল্প কারখানা থেকে নির্গত দূষক পদার্থ যেমন সালফার ডাই অক্সাইড উচ্চ চাপের আবহাওয়ার কারণে কিন্তু ঘটেছিল। উচ্চ চাপের, ঠিক আছে, হাই প্রেসারে কিন্তু আবহাওয়ার কারণে কিন্তু এটি ঘটেছিল এবং এই ধোঁয়াশা ঘন ও হলুদ বাদামি বর্ণের ছিল যা শহরটিকে কয়েকদিন ঢেকে রেখেছিল। 5 থেকে 7 দিন কিন্তু শহরটিকে ঢেকে রেখেছিল এবং এই লন্ডন ধোঁয়াশার জন্য 1952 সালে
4,000 মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। আর 1 লক্ষ, 1 লক্ষ, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 1 লক্ষ মানুষ কিন্তু আহত হয়েছিল। ঠিক আছে, 4,000 মানুষের মৃত্যু, 1 লক্ষ মানুষ কিন্তু আহত হয়েছিল এই লন্ডন ফকে 1952 সালে। এরপরে চলো রয়েছে ট্রিপল স্টার। দেখো ট্রিপল স্টারের মধ্যে রয়েছে বায়ু দূষণের ফলে মানব দেহে কি কি রোগ সৃষ্টি হয় বা সংঘটিত হয়। আর রয়েছে দেখো এখানে 3 নম্বর থাকতে পারে, এটা তোমাদের কোশ্চেন, দেখো তোমাদের কোশ্চেন 2 আর থাকবে তোমাদের 6, কিন্তু এই 6 নম্বরের কোশ্চেন দেখো 3+3 দেবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই তো? কোশ্চেন কিন্তু ভাগ ভাগ করে দিতে পারে, দেবে, কোশ্চেন ভাগ ভাগ করে দেবেই। তো বায়ু দূষণের ফলে মানবদেহে কি কি রোগ হয়? দেখো বায়ু দূষণের ফলে মানবদেহে আমরা জানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। দেখো সেই রোগগুলোর মধ্যে আমরা বলতে পারি, দেখো নিচের ছকের মাধ্যমে কিন্তু আমরা সেটি দেখিয়ে দিয়েছি। তবে বায়ু দূষণের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষের মাথা ধরা, শ্বাসকষ্ট দেখা যায়। কার্বন মনোক্সাইডের ফলে রক্তে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে গ্লোবিনের অক্সিজেন বহন করার ক্ষমতা কমিয়ে দেয়। হাইড্রোকার্বনের অসম্পূর্ণ জারণের ফলে নির্গত বেঞ্জোপাইরিন ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হয়। তারপরে বায়ুতে অতিরিক্ত সালফার সালফার ডাই অক্সাইড থাকলে শ্বাসকষ্ট বা হাঁপানি হয়, এরকম কিন্তু রোগ সংঘটিত হয়। এছাড়া কিন্তু কয়লা পোড়ালে কিন্তু ব্লান্ট লাং সংঘটিত হয়, এগুলো রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দেখো বায়ু দূষক পদার্থ। বায়ু দূষক পদার্থ কিভাবে স্বাস্থ্যহানি ঘটায় নিচের ছকের মাধ্যমে কিন্তু দেখানো হলো, যে বায়ু দূষণ করছে সেই দূষক বস্তু কিভাবে মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব ঘটায়, তার ফলাফলগুলো কি কি দেখে নাও। দেখো বায়ু দূষক পদার্থ ও ফলাফল। প্রথমে রয়েছে বায়ু দূষক পদার্থ ফলাফল। হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয়, ফলে মাথা ধরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, ঘুম ঘুম ভাব ইত্যাদি কিন্তু লক্ষণ দেখা যায়। 2 রয়েছে দেখো সালফার ডাই অক্সাইড গ্যাস ও ফলাফল। এই সালফার ডাই অক্সাইড গ্যাসের কারণে কি কি ঘটে? চোখে জ্বালা জ্বালা করে, শ্বাসনালীতে প্রদাহ ঘটে, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি সংঘটিত হয়। এরপরে রয়েছে 3, দেখো নাইট্রোজেন অক্সাইড এর কারণে কি কি ঘটে? দেখো ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ফুসফুসের প্রদাহ, এগুলো মানে বায়ু দূষণের ফলে প্রায় একই ধরনের রোগ কিন্তু সংঘটিত হয়ে থাকে। এরপরে রয়েছে 4, হাইড্রোজেন সালফাইডের কারণে কি কি ঘটে? মাথা ধরা, দৃষ্টি বা চোখে দেখা কমে যায়, স্নায়ু কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরপরে 5, হাইড্রোজেন সায়ানাইড ও ফলাফল। এর ফলে কি হয় দেখো তো, সাধারণত দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঘোরা 2বার করে হলো, বিভ্রান্তি, শ্বাস নিতে অসুবিধা, এগুলো ঠিক আছে। এরপরে রয়েছে দেখো অ্যামোনিয়া গ্যাসের ফলে চোখ জ্বালা, শ্বাসনালী প্রদাহ, ক্লোরিনের ফলে সম্পূর্ণ শ্বাসতন্ত্র আক্রান্ত হয়। তারপরে সিএফসির ফলে কি হয়? ক্যান্সার, ত্বকে ক্যান্সার, ম্যালিগন্যান্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে। তারপরে রয়েছে দেখো 10, ওজন 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 ও ওজন স্তর ধ্বংসের ফলে কি হয়? অতি বেগুনি রশ্মির ফলে দেখো কি হয়? ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এরপরে আর্সেনিকের ফলে কি হয় বলতো? রক্তে অক্সিজেনের পরিমাণ কিন্তু হ্রাস পায়। এরপর রয়েছে দেখো বায়ু দূষণ ঘটিত রোগ। বায়ুতে বায়ু দূষণ ঘটিত রোগ কোন কোন রোগগুলো রয়েছে এবং তার কারণ কি? দেখো এই রোগ এখানে রয়েছে, দেখো প্রথমে রয়েছে সিলিকোসিস। দেখো সিলিকোসিস রোগ কিন্তু সিলিকা থেকে বা বালির কণা থেকে কিন্তু হয়। যারা পাথরের কাজ করে, যারা খাদানের কাজ করে, যারা বালির কাজ করে, সিমেন্টের কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলিকোসিস রোগ হয়। এরপরে রয়েছে দেখো লাং ব্ল্যাঙ্ক লাং। কার্বন কণা জমার ফলে যারা কয়লার খনিতে কাজ করে তাদের কিন্তু এই ব্ল্যাঙ্ক লাং, কয়লার খনিতে যারা কাজ করে তাদের কিন্তু এই ব্ল্যাঙ্ক লাং কিন্তু সংঘটিত হয়ে থাকে, ব্ল্যাঙ্ক লাং। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 3, অ্যাসবেস্টোসিস। দেখো অ্যাসবেস্টরের সূক্ষ্ম চূর্ণ কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করে কিন্তু এই রোগ হয়। তারপরে দেখো ব্যাগালোসিস, আখের ক্ষুদ্র ছিদ্র থেকে কিন্তু এই ব্যাগালোসিস রোগ হয়। অ্যানথ্রাকোসিস, কয়লা খনি অঞ্চলে শ্রমিকদের কয়লার গুঁড়ো জমে কিন্তু এই অ্যানথ্রাকোসিস রোগ সৃষ্টি হয়। তারপর রয়েছে ট্যালকোসিস, ট্যালকো মানে তোমরা জানো পাউডার
পাউডার, এই পাউডারের গুঁড়ো থেকে কিন্তু জমে কিন্তু সৃষ্টি হয় এই রোগ। এরপরে রয়েছে দেখো নিউমো নিউমোকনিওসিস, ধূলিকণা ও জীবাণু থেকে হয়। তারপরে রয়েছে দেখো লং ক্যান্সার। দেখো বেনজোপাইরিন, সিগারেটের ধোঁয়া ক্ষতিকর হাইড্রোকার্বন এগুলো। এরপরে রয়েছে ৯ বিজেনোসিস, পাউডারের গুঁড়ো জমা হয়েও কিন্তু হয়ে থাকে। এরপরে রয়েছে অ্যাজমা। অ্যাজমা মানে কার্বনের কণা, ধূলিকণা, রেণু, সালফার ডাই অক্সাইড এগুলো থেকে কিন্তু অ্যাজমা রোগ হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো হোয়াইট লাং, কার্পাস তন্তুর গুঁড়ো জমে কিন্তু হয়ে থাকে। এরপরে তোমাদের রয়েছে আজকের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভিভিআই। ভিভিআই এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু তোমাদের ক্ষেত্রে 6 নম্বরের, ঠিক আছে। 4+2 দিতে পারে, কিন্তু 6 নম্বরের কোশ্চেনটা অবশ্যই পড়বে। মানব পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব উল্লেখ করো। যে মানব পরিবেশ মানে আমাদের প্রাকৃতিক পরিবেশে যখন বায়ু দূষিত হয়, ঠিক আছে, সে জল বলো, বায়ু বলো, মাটি বলো, যাই হোক না কেন, প্রাকৃতিক পরিবেশের মধ্যে উপরে কিন্তু বিরূপ প্রভাব পড়ে। বিশেষ করে যদি বায়ু দূষণ সংঘটিত হয়, বায়ু দূষণ কিন্তু প্রত্যেকটি প্রাণীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটি জীবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বায়ু দূষণ ঘটলে কিন্তু জীব মানে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু বিরূপ প্রভাব পড়ে। বায়ু দূষণের ফলে জলজ প্রাণীর ক্ষেত্রেও কিন্তু বিরূপ প্রভাব পড়ে, ঠিক আছে। বায়ু দূষণের ফলে পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রে কিন্তু খারাপ বা বিরূপ প্রভাব সৃষ্টি হয়ে থাকে। তো বায়ু দূষণের প্রভাবগুলো আমি তোমাদের আলাদা আলাদা করে লিখে দিয়েছি। দেখো বায়ু দূষণের প্রভাব, মানব পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। এই বায়ু দূষণের প্রভাবগুলিকে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়। দেখো প্রথমে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর উপর প্রভাব। দেখো আবহাওয়া ও জলবায়ুর উপর প্রভাব, বায়ু দূষণের ফলে বিভিন্ন প্রকারের গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাব বৃদ্ধি পায়। আমরা জানি বায়ু দূষণের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, ইথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, বিভিন্ন ধরনের ধূলিকণা রয়েছে, বিভিন্ন ধরনের যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো বৃদ্ধি পায়, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলো বৃদ্ধি পায়। এর ফলে পৃথিবীর তাপমাত্রাও কিন্তু একদিকে বেড়ে যায়। একদিকে একদিকে ওজন স্তরে গহ্বর বা ওজন হোল বা ওজন স্তর কিন্তু ক্ষয় 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 সাধন করে, ক্ষয় হয়। অন্যদিকে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। দেখো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি মানেই পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। ফলে বর্তমানে জলবায়ু কিন্তু পরিবর্তন ঘটবে। মানে দেখা গেল নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে, আর ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। এর ফলে শহরে ও শিল্পাঞ্চলে ধোঁয়াশা এবং অগ্র বৃষ্টির অগ্র বৃষ্টির সৃষ্টি হবে। মানে আগে যে সময় বৃষ্টি আসার কথা তার আগেই বৃষ্টি চলে আসবে, এরকম ব্যাপার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড, মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে। দেখো বায়ু দূষণ হলে মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। দেখো তুমি যখন কোনো জায়গায় বায়ু দূষণ হবে, কোনো শিল্প কলকারখানার পাশ দিয়ে যখন তুমি যাবে, তখন দেখবে তোমার শ্বাসকষ্ট হবে। যখন তুমি দেখবে কোনো কোনো মানে ডাস্টবিনের পাশ দিয়ে, শহরের ডাস্টবিনের পাশ দিয়ে যখন তুমি যাবে, তখন কিন্তু তুমি মুখ চাপা দিয়ে কিন্তু ওখান দিয়ে যাবে। তার মানে ওখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস, বিষাক্ত গ্যাস কিন্তু উৎপন্ন হচ্ছে। হসপিটালে তুমি যাবে, হসপিটালে যে সমস্ত জায়গায় নোংরাগুলো ফেলে রাখা হয়, ওপেনলি নোংরাগুলো ফেলে রাখা হয়, সেই সমস্ত জায়গাও কিন্তু দেখবে আম বায়ু দূষণ করে তোমার কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তো মানুষের স্বাস্থ্যের উপরে বায়ু দূষণ মারাত্মক প্রভাব বিস্তার করে। আর সেই সঙ্গে কিন্তু তোমরা যারা পিডিএফ নেবে, অবশ্যই পিডিএফ এর জন্য থাকছে কিন্তু তোমাদের ফুললি পিডিএফ তোমরা পাবে, তবে ধাপে ধাপে। তোমাদের গ্রুপে যুক্ত করে দিয়েছি, অনেকে পিডিএফ নিয়েছো, সেই গ্রুপে তোমাদের যুক্ত করিয়ে দিয়েছি। ওখান থেকে কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহে ধাপে ধাপে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। ইউনিট 1 ইউনিট 2 এরকম করে ধাপে ধাপে পেয়ে যাবে। এরপরে তোমাদের একদিকে মুখস্থ হয়ে যাবে, কারণ পিডিএফ কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়নি, সম্পূর্ণ তৈরি করা এখনো সম্ভব হয়নি। তার কারণ পিডিএফ তৈরি করতে, বেছে খুঁটিয়ে কোশ্চেনগুলো তৈরি করতে, উত্তরগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে। তাই আমি এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেক সপ্তাহে ধাপে ধাপে দেবো। যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তবে পিডিএফ নিতে গেলে পেমেন্ট করতে হবে, এটা তোমরা সবাই জানো। আর যারা জানো না, যারা নতুন আছো, অবশ্যই তোমরা জেনে নাও। আশা করি এর বাইরে তোমাদের কোনো কোয়েশ্চেন হবে না। দেখো
স্বাস্থ্য স্বাস্থ্য বিজ্ঞান অনুযায়ী মানুষ গড়ে প্রতিদিন মানুষ গড়ে প্রতিদিন 22,000 বার প্রশ্বাস নেয় এবং প্রায় 16 কেজি বায়ু গ্রহণ করে। বোঝা গেল? প্রকৃতপক্ষে এটি খাদ্য ও পানীয় অপেক্ষা অনেক বেশি। বোঝা গেল? আমরা একজন মানুষ কয় কিলো জল মানে কয় কিলো খাদ্য খাদ্য আমরা গ্রহণ করি, কিন্তু আমরা প্রত্যেক দিন একটা মানুষ 16 কেজি বায়ু কিন্তু গ্রহণ করে বায়ুমণ্ডল থেকে। তার মধ্যে যদি দূষিত বায়ু হয় তাহলে তো পুরো পোয়া 12টা বেজে যাবে তোমার। ঠিক আছে? তো পরিষ্কার এবং স্বচ্ছ বায়ু আমরা যদি গ্রহণ করতে পারি, আমাদের স্বাস্থ্য বলো, আমাদের শরীর বলো, সবটাই কিন্তু ওকে থাকবে। তো মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব কিন্তু এই বায়ু দূষণ একটি দারুণ ইফেক্ট তৈরি করে। দেখো, পরীক্ষা করে দেখা গেছে যে একজন মানুষ 5 সপ্তাহ পর্যন্ত দেখো খাদ্য গ্রহণ না করে কিন্তু বেঁচে থাকতে পারে, আর 5 দিন জল পান না করে কিন্তু বেঁচে থাকতে পারে, কিন্তু বায়ু ছাড়া কিন্তু আমরা 1 মিনিটও কিন্তু বাঁচতে পারবো না, 1 মিনিট। ঠিক আছে? অর্থাৎ বুঝতেই পারছো, অনেকে পারো 1 মিনিট পারো, 2 মিনিট পারো, কিন্তু 5 মিনিট 5 মিনিট যদি আমরা 2 মিনিট 3 মিনিট কিন্তু বায়ু না থাকলে কিন্তু আমরা মারা যাব। ঠিক আছে? অনেকে 2 মিনিট থাকতে পারে, কিন্তু আমি পারবো না, তুমি পারবে না, অনেকে পারবে না। ফলে বায়ু দূষণ ঘটলে তা মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ক্ষতিকারক অনুমান করা যায়। ঠিক আছে? আর স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকারক তা অনুমান করা যায়। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুস ইত্যাদি রোগ কিন্তু সৃষ্টি হয়। এরপরে দেখো, কোনো কোনো শিল্প কলকারখানা থেকে হঠাৎ করে বিষাক্ত গ্যাস প্রচুর পরিমাণে কিন্তু পরিমাণে বের হলে অন্ধত্ব থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে? এর মাঝে অ্যামোনিয়া। দেখো, আহ উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার দেখো, বারাসাত বলে একটি জায়গা আছে। ওখানে আমি 5 বছর ছিলাম। ঠিক আছে? ভাড়া বাড়িতে 5 বছর ছিলাম, দোতলায়। হঠাৎ মাঝরাতে হঠাৎ মাঝরাতে প্রচন্ড আমার শ্বাসকষ্ট হচ্ছিল, প্রচন্ড বমি বমি হচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। পরের দিন আমি জানতে পেরেছি যে আমি যেখানে ছিলাম তার থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে একটা কারখানা থেকে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া বা বিষাক্ত কিছু গ্যাস নির্গমন হয়েছিল, যার প্রভাব কিন্তু 3 থেকে 4 কিলোমিটার 4 কিলোমিটার দূরেও কিন্তু তার প্রভাব কিন্তু আমি পেয়েছি। ঠিক আছে? তো সেরকমই এই বিষাক্ত গ্যাস শরীরের মধ্যে প্রবেশ করলে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হয়ে যায়। আমরা জানি 1984 সালে দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনায় মিক মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে? তো এই মানে ওখান থেকে যে মিথাইল আইসোসায়ানাইড সায়ানেট যে গ্যাসটি নির্গত হয়েছিল, ঠিক আছে? এর ফলে কিন্তু দেখো, বিশেষ করে কার্বাইড জাতীয় গ্যাস নির্গত হওয়ার ফলে কিন্তু 25,000 মানুষের কিন্তু প্রাণহানি ঘটেছিল, এবং এটি পৃথিবীর বৃহত্তম বায়ু দূষণ ঘটিত কিন্তু দুর্ঘটনা। এর আগে কিন্তু এরকম দুর্ঘটনা কিন্তু হয়নি। 2,500 মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। ঠিক আছে? এই মিথাইল আইসোসায়ানাইড মিথাইল সায়ানেট যখন আম, এরকম মানে মধ্যপ্রদেশের ভূপালে যখন এরকম দুর্ঘটনা ঘটেছিল, তখন তখন গাছের পাতা 25 কিলোমিটারের মধ্যে গাছের পাতা কিন্তু দেখো ঝরে পড়েছিল, গাছের পাতা হলদে হয়ে গেছিল। দুধ দুধ যে দুধ থাকে সেই দুধ কিন্তু দেখো পুরো হলুদ হয়ে গেছে। তারপরে বিভিন্ন পায়রা পাখির তার পশম, যে পশম ছিল, পাখা ছিল, সেই পশম গুলো কিন্তু খুলে খুলে পড়েছে। মানে মুরগির পশম ছুঁড়ে মানে ছিললে যেরকম হয় টোটালটা, ঠিক সেরকম হয়েছিল ওই সময়। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে রয়েছে প্রাণী ও উদ্ভিদ জগতের উপর প্রভাব। দেখো, অতি বেগুনি রশ্মি আগের চেয়ে বেশি পরিমাণে কিন্তু বায়ুমণ্ডলের প্রবেশের ফলে প্রাণী ও উদ্ভিদ জগতে বায়ুমণ্ডলের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগের দিনে 200 বছর আগের কথা চিন্তা করো, 100 বছর আগের কথা চিন্তা করো, তার তুলনায় বর্তমানে কিন্তু বেশি পরিমাণে আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি বেশি পরিমাণে আমাদের পৃথিবীতে, বায়ুমণ্ডল তথা পৃথিবীতে আসার ফলে উদ্ভিদ জগৎ বা প্রাণী জগতের উপরে না দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে, সালোক সংশ্লেষ ব্যাহত করছে, মাটিতে জলের পরিমাণ কমে গিয়ে কৃষিজ উৎপাদন কমে যাচ্ছে, এগুলো ঘটছে। এরপরে লাস্ট দেখো তোমরা,
বস্তু জগতের উপর প্রভাব। বস্তু জগৎ বলতে এখানে রয়েছে দেখো বায়ুমণ্ডলের সরি বায়ু দূষণের ফলে মানুষের মানুষের বসবাসের স্থান, বিষয় সম্পত্তি, এমনকি মন্দির মসজিদ, স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ বলা যায় যে আহ, তোমরা বলতে পারো যে প্রাচীন যেই ভারতবর্ষের স্মৃতিসৌধগুলো রয়েছে, ঠিক আছে, ভিক্টোরিয়া রয়েছে, দিল্লির তাজমহল রয়েছে, লালকেল্লা রয়েছে, এই যে এই যে যেই প্রাচীন ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলো এই বায়ু দূষণের ফলে কি হচ্ছে বলতো, রক ক্যান্সার হচ্ছে, রক ক্যান্সার, ঠিক আছে। এই রক ক্যান্সারের ফলে কিন্তু সেই তাজমহলের যে আগের রং, ঠিক আছে, সেই আগের রং কিন্তু এখন আর নেই। প্রাচীন স্মৃতিসৌধর সেই আগের যে চকচকে একটা রং, সেই রং নেই। তার প্রধান কারণ হলো বায়ু দূষণ, ঠিক আছে। তো ধোঁয়া, ময়লা, ধুলো, সালফার ডাই অক্সাইড কুপ্রভাবে বায়ু দূষিত হয়ে ইট, সিমেন্ট, চুনাপাথর, মার্বেল প্রভৃতি ক্ষতি সাধন হচ্ছে, ঠিক আছে। এরপরে তো যে জলজ যেই প্রাণীগুলো রয়েছে, সেই জলজ প্রাণীর, সেই মাছ বলো, তারপরে তোমরা উদ্ভিদ বলো, জলজ উদ্ভিদ, মাছ, এগুলো কিন্তু সরি এগুলো কিন্তু দেখো এগুলো কিন্তু বায়ু দূষণের ফলে প্রত্যক্ষভাবে না হলেও কিন্তু পরোক্ষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইভাবে বায়ু দূষণ শুধু মানব পরিবেশের উপরেই নয়, সেগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপর, বিশেষ করে আবহাওয়া বা জলবায়ু বলো, বিভিন্ন প্রাণী বলো, বিভিন্ন উদ্ভিদ বলো, বিভিন্ন জলজ প্রাণী বলো, বিভিন্ন ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বলো, প্রভৃতির ক্ষেত্রে কিন্তু এই বায়ু দূষণের ফলে কিন্তু বিরূপ প্রভাব তৈরি হয়েছে, ঠিক আছে, বা হচ্ছে, এখনো হচ্ছে। আর ভবিষ্যতে এর থেকে আরো ভয়ঙ্কর দিনগুলো আসছে, সেগুলোর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। এরপরে দেখো রয়েছে এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইনের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। তোমরা একবার দেখলেও দেখতে পারো, একবার দেখলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এগুলো ছিল তোমাদের কিন্তু পরিবেশ বিদ্যার। এরপরে তোমাদের থাকবে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং থাকবে, ওজন ডিপ্রেশন বা ওজন স্তরের অবক্ষয় থাকবে, ঠিক আছে। এর পরের ক্লাসটি থাকবে সেটা, ঠিক আছে। অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও